জনাব মঞ্জুরুল হাসান মুন্সির দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন। অর্থাৎ জনাব হাসনাত আবদুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। এছাড়া আজকে আরও একটি আপিল শুনানি হয়েছে, যেটি জনাব হাসনাত আবদুল্লাহ জনাব মঞ্জুরুল হাসান মুন্সির যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার, সেই সিদ্ধান্তটিকে বাতিলের জন্য তিনি একটি মামলা করেছিলেন। সেই আপিলটি আমরা শুনানি করেছি হাসনাত আবদুল্লাহর পক্ষে। শুনানিকালে আমরা মাননীয় কমিশনকে দেখিয়েছি যে জনাব মঞ্জুরুল হাসান মুন্সি উনি একজন ইচ্ছাকৃত ঋণ খেলাপি, অর্থাৎ উইলফুল লোন ডিফল্টার। উনি 2004 এবং 5 সালে 3টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন। সেই লোন উনি কখনোই পরিশোধ করেননি। ব্যাংকগুলো তার বিরুদ্ধে অর্থঋণের মামলা করেছে, সেই মামলায় তারা রায় পেয়েছে, জারি মামলা চলমান আছে। এবং তার মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা যায় যে যখনই একটি নির্বাচন ঘনিয়ে আসে, তিনি আদালতকে ব্যবহার করে কোনো ধরনের একটি স্থগিতাদেশ এনে কোনো না কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করেন। কিন্তু আনফর্চুনেটলি উনি 2001 সালের পর থেকে আর কখনোই আইনগতভাবে বৈধ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাননি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008 সালের নির্বাচনেও তিনি অযোগ্য ছিলেন, 2014 সালে তিনি নির্বাচন করেননি, 2018 সালেও উনি নির্বাচনের আগে আগে এই সিআইবি তার যে ঋণ খেলাপির অবস্থান সেটির উপরে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে নির্বাচন করার চেষ্টা করেছিলেন, যেটি পরবর্তীতে আবার ব্যাংকের আবেদনের ফলে সেই আদেশটি বাতিল হয়ে যায় এবং নির্বাচন কমিশন তার মনোনয়ন অবৈধ ঘোষণা করে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008 সালে ওনার আসনে ওনার পুত্র জনাব রিজভিউল হাসান কিন্তু নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছিলেন। এরপরে আবার 2024 সালের আগে নির্বাচনে উনি অংশগ্রহণের জন্য 2023 সালে আবার কিছু টাকা পয়সা দিয়ে ব্যাংকের সাথে একটি নেগোসিয়েশন করে উনি ওনার ঋণটাকে রেগুলার রাখার চেষ্টা করেছেন। অর্থাৎ উনি ইচ্ছাকৃতভাবে জনগণের যে টাকা, আপনার যে টাকা, আমার যে টাকা, সাধারণ জনগণের যে টাকা, সেই টাকা উনি মেরে দিয়ে উনি নির্বাচনে অংশগ্রহণ করার টাইমেই শুধুমাত্র আদালতকে ব্যবহার করে কোনো না কোনোভাবে এই বৈতরণীটা পার হওয়ার চেষ্টা করেছেন। এবার যেটা হয়েছে, আমরা হাসনাত আবদুল্লাহর পক্ষে ওনার বিরুদ্ধে যখন আপিল দায়ের করেছি, আপিলে আমরা উল্লেখ করেছি যে উনি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি স্থগিতাদেশ নিয়েছিলেন, কিন্তু প্রিমিয়ার ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে মহামান্য আপিল বিভাগের চেম্বার জাজ হাইকোর্ট বিভাগের সেই আদেশটিকে আবার স্থগিত করে দিয়েছেন। অর্থাৎ ওনার যে লোন ডিফল্টিং স্ট্যাটাস সেটি বহাল থাকতেছে। এরপরে ওনারা আবার ব্যাংকের সাথে কোনো না কোনোভাবে ম্যানেজ করে আবার তারা এই চেম্বার জাজের আদেশকে ভ্যাকেট করার জন্য একটি দরখাস্ত দিয়েছিলেন, সেটিও মহামান্য চেম্বার জজ সেটি রিজেক্ট করে দিয়েছেন এবং তার স্টেটা কন্টিনিউ করার জন্য নির্দেশনা দিয়েছেন। ঠিক এরপরেই ওনাদের যে অরিজিনাল মামলা ছিল সেই মামলাটি ওনারা নিজেরা প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ ওনারা যে আইনের যুক্তিটা দেখিয়েছিলেন যে যেদিন মনোনয়ন বাছাই হয় সেই দিন তারা আদালতের আদেশ দ্বারা প্রোটেক্টেড ছিলেন, সেটি মাননীয় কমিশন গ্রহণ করেননি, কারণ সাবসিকুয়েন্টলি এই আদেশটি মহামান্য আপিল বিভাগের আদেশ দ্বারা বাতিল হয়ে গিয়েছে এবং ওনার দায়ের করা মামলায় উনি নিজে প্রত্যাহার করে নিয়েছেন। মাননীয় কমিশন আমাদের এই তথ্যগুলো এবং আমাদের এই আইনি যুক্তিগুলো শুনেছেন। এছাড়াও আমরা আরও একটি পয়েন্ট আমরা দেখিয়েছিলাম যে উনি হলফনামায় ইচ্ছাকৃতভাবে তিনি যে এমএএম পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং ওই 3টা লোনের এগেনস্টেই তিনি তার পার্সোনাল গ্যারান্টি এক্সিকিউট করেছিলেন, এই তথ্যগুলো এবং ব্যাংকের পাওনাগুলোর বিষয়ে অথবা আদালতের আদেশ স্থগিত থাকার বিষয়ে হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সেখানে উল্লেখ করেছেন কোনো ধরনের দেনা পাওনা ব্যাংক ঋণ ওনার বা ওনার প্রতিষ্ঠানের নাই। এই বিষয়টিও মাননীয় কমিশন আমলে নিয়েছেন। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আবদুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন এবং জনাব মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে, সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল হাসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমরা চাই শুধুমাত্র মঞ্জুরুল হাসান মুন্সি নয়, বাংলাদেশের যারা জনগণের টাকা নিয়ে জনগণের টাকা দায় দেনা এগুলো পরিশোধ করে না, তাদের প্রতি মাননীয় কমিশন এবং আদালত তাদের যে যথাযথ প্রক্রিয়া সেটি তারা বজায় রাখবেন এবং কোনো ধরনের বাইপাসিং করে আইনকে অথবা প্রক্রিয়াকে তারা যেন কোনোভাবে শুধুমাত্র নির্বাচন আসার আগে আগে এই সুযোগগুলো নিয়ে তারা যেন তাদের এই খেলাপি অবস্থাটাকে অন্য কোনোভাবে ব্যবহার করতে না পারে,
এবং তাদেরকে যেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় এবং জনগণের কাছে তাদেরকে প্রকাশ করা হয় যে এই ব্যক্তি তোমার আমার টাকা মেরে দিয়ে তারা আবার আমাদের প্রতিনিধি হতে আসছে। এটি আমরা নির্বাচন কমিশনকে আজকে তাদের এই সিদ্ধান্ত তারা নিয়েছেন, আমরা মনে করি এটি আইনের বিজয় হয়েছে। আইনের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটিরই একটি বাস্তবায়ন হয়েছে। এটি হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধেও আজকে একটি আপিল ছিল, সেটিও যদি আইনগতভাবে মঞ্জুর হওয়ার গ্রাউন্ড থাকতো সেটি মঞ্জুর হতো বলে আমরা মনে করি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। সেটা যদি আমার উপরেও প্রয়োগ করা হয়, সেটা যদি হাসনাত আব্দুল্লাহর উপরেও প্রয়োগ করা হয়, আমাদের তাতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু কোনো ঋণ খেলাপি, কোনো যারা আইনগতভাবে অযোগ্য তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেটির ব্যাপারে যেন মাননীয় কমিশন এবং আদালত সজাগ থাকে এবং তারা জনগণের পক্ষে অংশগ্রহণ করে, তারা জনগণের পক্ষ নেয়। ধন্যবাদ। কি বিষয়ে কথা হচ্ছে? জি, হট্টগোল। আজকে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যে যারা দেখা গিয়েছে বাংলাদেশের একটা অংশ আছে যারা হচ্ছে শুধু নির্বাচনের আগেই, একটা কথা আছে না যে ভ্রমণ ঘুরে ঘুরে নতুন বেশে নির্বাচনের কমিশনের কাছে এসে শুধুমাত্র নির্বাচনের সময় আমরা আসি, এসে দেখা যায় যদি নির্বাচনে জিতে যাই তখন দেখা যায় আমাদের যেই ডুয়েল সিটিজেনশিপ যেটা থাকে সেটাকে আমরা প্রত্যাহার করি, আর যদি হেরে যাই আবার হচ্ছে আমরা আমাদের স্বস্থানে বেগমপাড়ায় ফিরে যাই। এই প্রবণতাটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে। ঠিক এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এই কমিশনের সামনে যত লয়ার্স ছিলেন, আমাদের বিজ্ঞ আইনজীবীরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, কমিশনে সাবমিশন রাখছিলেন, সবাই একটা একাডেমিক সুন্দর ডিসকাশন করছিলেন। প্রত্যেকটা আইনজীবী তারা তাদের মতামত দিচ্ছিলেন এবং কমিশন সেগুলিকে গ্রহণ করছিলেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন, ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন, তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা হচ্ছে সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি, দেখা যায় সেখানে আব্দুল আওয়াল মিন্টু আইনজীবীদের উপরে তেরে আসেন, ভার্বালি অ্যাবিউজ করেন এবং দেখা যায় তাদেরকে বিভিন্ন গালাগালি করেন। আমি সেটিতে প্রতিবাদ করি এবং প্রতিবাদকালীন আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে জনাব তাবিত আওয়াল উনি ওনার বাবাকে কমিশন থেকে নিয়ে যান এবং এই বিষয়টি নিয়ে আমরা হচ্ছে কমিশনের দৃষ্টি আকর্ষণ করি যে কমিশনের ভিতরে দেখা যায় কিছু কিছু প্রার্থী আছে এভাবে আইনজীবীদের বিরুদ্ধে তেড়ে আসে, আবার কিছু কিছু প্রার্থী আছে যারা কমিশনের বাইরে অন্য প্রার্থীদেরকে পিটাতে থাকে। এখন কমিশনের সামনে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে, কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে, যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে? আর যারা এলিটিজমের দেখাইতে চায় 24-এ আমাদের এই 5ই আগস্টের পরে যারা এলিটিসিজম মারাইতে আসে আমাদের দেশে, এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে। আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। সকল ধরনের পলিটিক্যাল এলিটিসিজম 5ই আগস্টের পরে আমাদের 24 পরবর্তী বাংলাদেশে এই পলিটিক্যাল এলিটিসিজমের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা ছিল। সুতরাং আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে, যারা বিদেশে থাকে এবং যারা হচ্ছে মেনটেইন করে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে বিভিন্ন বিজনেস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের এই পরিবারের বিভিন্ন বিজনেস টিকায় রাখে, শেখ রাহানার সাথে যারা বিজনেস করে, এই তাদের পলিটিক্যাল এলিটিসিজম যখন মারাইতে আসবে, আমাদের এই সিভিলিয়ানদেরকে যখন বলবে আমরা হচ্ছি ব্লাডি সিটিজেন, সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মানহানি করে এবং সেটির জন্য